গণতন্ত্র ও সুশাসনের স্বাধীনতায় পিছিয়েছে বাংলাদেশ। মার্কিন প্রতিবেদনের তথ্য, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র কত ধাপ পিছিয়েছে প্রশ্ন ওবায়দুল কাদেরের। উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি, স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখাই আওয়ামী লীগের রাজনীতির একমাত্র ভিত্তি। শুল্ক অব্যাহতি প্রত্যাহারে সয়াবিন তেলের দাম লিটারে 10 টাকা বাড়ল, আগের দামে ফেরার সম্ভাবনা নাকচ বাণিজ্য প্রতিমন্ত্রীর। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বৈশ্বিক সুশাসন ও সমৃদ্ধি প্রতিবেদনে অবনতি হয়েছে বাংলাদেশের। যুক্তরাষ্ট্রের আটলান্টিক কাউন্সিলের প্রতিবেদন অনুযায়ী অধিকাংশ ক্ষেত্রে স্বাধীনতা বঞ্চিত ক্যাটাগরিতে রয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের আটলান্টিক কাউন্সিল সারা বিশ্বে একযোগে প্রকাশ করেছে বৈশ্বিক সুশাসন ও সমৃদ্ধি প্রতিবেদন। রাজনীতি, অর্থনীতি ও সুশাসন বিবেচনায় করা এই প্রতিবেদনে বাংলাদেশ গত 2 যুগে ধারাবাহিকভাবে 25 ধাপ পিছিয়ে 164 দেশের মধ্যে নেমেছে 141তম স্থানে। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে অর্থনৈতিক সমৃদ্ধি এলেও রাজনৈতিক ও সুশাসনের স্বাধীনতায় পিছিয়েছে। আলোচনায় অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য সর্বশেষ জাতীয় নির্বাচনের উদাহরণ টেনে বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের অংশগ্রহণই বলে দেয় প্রতিযোগিতামূলক নির্বাচন কতটা জরুরি। এবারের প্রতিবেদন শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে তৈরি করা হয়নি, এখানে অর্থনীতি, রাজনীতি ও আইনের শাসনকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই প্রতিবেদনে স্বাস্থ্য ব্যবস্থা, সামাজিক বৈষম্য, পরিবেশ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকারের বিষয়গুলো উঠে এসেছে। এদিকে স্বাধীনতা সূচকে বাংলাদেশ 25 ধাপ পিছিয়েছে বলে যে আটলান্টিক রিপোর্ট বেরিয়েছে তা প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বরং আমেরিকার গণতন্ত্র কত ধাপ পিছিয়েছে তা আগে জানতে চেয়েছেন পিটার হাসের কাছে। মঙ্গলবার ধানমন্ডিতে এক ব্রিফিংয়ে গাজায় গণহত্যার নায়ক ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এ যুগের হিটলার আখ্যা দেন তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঈদের পর নগরবাসী স্বস্তিতে কর্মস্থলে ফিরতে পারছে জানিয়ে তিনি বলেন, মহাসড়কেও তেমন যানজট নেই। গাজায় গণহত্যা, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, সুদান সহ সার্বিক বিশ্ব পরিস্থিতিতে সংকট সামাল দেয়াকে সরকারের জন্য কঠিন চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সার্বিক কর্মকাণ্ডে মনে হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গাজায় গণহত্যার যে নায়ক একই রূপে আবির্ভূত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এই নেতানিয়াহু জাতিসংঘের প্রস্তাব মানে না, হোয়াইট হাউসকে তোয়াক্কা করে না, আমেরিকার প্রেসিডেন্টের কথা শুনে না, এবং সে মনে হয় হিটলারের চেয়েও ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছে। 14,000 শিশুকে যে ইতিমধ্যে গাজাতে হত্যা করে ফেলেছে। নেতানিয়াহুই হচ্ছে এ যুগের হিটলার। আটলান্টিক স্বাধীনতা সূচকে বাংলাদেশ পিছিয়েছে যুক্তরাষ্ট্রের এমন রিপোর্ট মানেন না বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এটাই সত্য, তা তো আমরা মেনে নিচ্ছি না। 25 ধাপ পিছিয়েছে। আমি মাননীয় রাষ্ট্রদূতকে জিজ্ঞেস করতে চাই, আপনার নিজের দেশ গণতন্ত্রে কত ধাপ পিছিয়েছে, সেটার জবাব আগে দিন। উপজেলা নির্বাচনে বিএনপি প্রকাশ্যে বিরোধিতা করলেও স্থানীয়ভাবে অংশ নিচ্ছে বলে জানান ওবায়দুল কাদের। নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা স্মরণ করিয়ে দেন। করতেও পারে, তবে আমরা নিয়ন্ত্রণে রাখার জন্য। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভিন্ন মত প্রকাশ, বহুদলের অংশগ্রহণে নির্বাচন সহ জনগণের অধিকার দমন করেছে ক্ষমতাসীনরা। আওয়ামী লীগের রাজনীতির একমাত্র ভিত্তি হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখা। তাই অপরাজনীতি ও নির্বাচনী প্রহসনের অংশীদার হতে চায় না বিএনপি। এজন্যই আগামী ৮ মে থেকে শুরু হওয়া সব ধাপের উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মৃত্যুর পর ডাক্তার জাফরুল্লাহকে ন্যূনতম শ্রদ্ধা না জানিয়ে সরকার মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অর্জনকে খাটো করেছে বলে অভিযোগ করেছেন আলোচকরা। ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তারা। ডাক্তার জাফরুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় এসব কথা বলেন আলোচকরা। মঙ্গলবার বাংলাদেশ লেবার পার্টি রাজধানীতে এই স্মরণ সভার আয়োজন করে। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে বলেন, একমাত্র ইসরায়েল ও ফিলিস্তিন সীমান্ত ছাড়া ভারত বাংলাদেশ সীমান্ত পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও প্রাণঘাতী সীমান্ত। তিনি বলেন, সরকারের যে কোনোভাবে ক্ষমতায় থাকার বিনিময়ে ভারতের দখলদারিত্ব কায়েমের বিরুদ্ধে বলিষ্ঠভাবে প্রতিবাদ করতেন ডাক্তার জাফরুল্লাহ। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে সম্প্রতি ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্যের সমালোচনা করেন সাইফুল হক। প্রধান অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, যত দ্রুত সম্ভব সরকারের বিরুদ্ধে মানুষকে রাজপথে নামতে হবে, প্রতিবাদ জানাতে হবে। দেশের গণতন্ত্র বিকাশে ভারত সরাসরি বাধা দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ভারত আমাদের গণতন্ত্র বিকাশে সরাসরি বাধা দিয়েছে, তাই বলে। এটা কি অদ্ভুত বিষয় নয়? বাংলাদেশের নির্বাচনকে আমেরিকাকে বলে এটা বিবেচনা করতে হবে, আমাদের সিকিউরিটির বিষয় আছে। আমার দেশের নির্বাচন ভারতের সিকিউরিটির প্রশ্ন হচ্ছে কেন? তার মানে ভারতের সিকিউরিটি ইটসেলফ খুব দুর্বল, তার মানে ভারতের সিকিউরিটি ভালনারেবল। সেই জন্যই বলে, না হলে বাংলাদেশের নির্বাচনে কারা জিতবে? ভারতের মতো এত বড় দেশ চতুর্দিক দিয়ে আছে, তারা বিবেচনা করে কেন? জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন, এটা আওয়ামী লীগের নেতারা যে জানেন না, এটাকে কোনো বিস্ময়ের ব্যাপার নয়। কারণ হচ্ছে এই কারণে, কারণ আওয়ামী লীগের যারা মুক্তিযোদ্ধা হিসাবে নিজেদেরকে জাহির করেন, তার মধ্যে 12 আনা 14 আনার সাথেই মুক্তিযুদ্ধের কোনো প্রত্যক্ষ সম্পর্ক ছিল না। আওয়ামী লীগ যেটাকে এখন ইতিহাস বলে বলছে, গণেশ উল্টে গেলে এর 12 আনা 14 আনাই ডাস্টবিনে এগুলো কিন্তু নিক্ষিপ্ত হবে। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, নতুন বছরে শঙ্কামুক্তভাবে আইনের শাসনের মধ্যে জীবনযাপন করতে চান। সুন্দর দেশ গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 জনের জামিন 23 মে পর্যন্ত বাড়িয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। আহমেদ সরারের রিপোর্টে বিস্তারিত। নতুন বছর যাতে শান্তিপূর্ণ হয়, আমরা একটা সুন্দর দেশ গড়ে তুলি এবং সুন্দরভাবে বাস করি। আমরা কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, শঙ্কার মধ্যে না থাকি, শঙ্কামুক্তভাবে জীবনযাপন করি, আইনের শাসনের মধ্যে জীবনযাপন করি। আমরা যে সমস্ত স্বপ্ন বাস্তবায়ন করতে যাই যার যার মতো করে, বিশেষ করে তরুণদের যে মনে যে সমস্ত স্বপ্ন আছে এবং আরও স্বপ্ন আসবে, সেই স্বপ্নগুলো যেন আমরা পূরণ করতে তাদেরকে সহায়তা করি, এটাই আমাদের আজকের জগৎ। আদালত যেভাবে হুকুম করে ওইভাবেই আসি, করার তো কিছু নাই। আমার তো করার কিছু নাই। শ্রম আইন লঙ্ঘনের মামলায় আপিল শুনানি এবং জামিনের মেয়াদ বাড়াতে মঙ্গলবার সকাল 11টার দিকে কাকরাইলের শ্রম আপিল ট্রাইব্যুনালে আসেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 জন। আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন ডক্টর ইউনুসের পক্ষে স্থায়ী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে শ্রম আপিল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এ আউয়াল 23 মে পর্যন্ত জামিনের মেয়াদ বাড়িয়ে সেদিন পরবর্তী শুনানির আদেশ দেন। ডক্টর মোহাম্মদ ইউনুসের আইনজীবীর দাবি, হয়রানি করতেই সরকারের নির্দেশে শ্রম আপিল ট্রাইব্যুনাল তাকে স্থায়ী জামিন দেননি। তবে তা অস্বীকার করেছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী। নিয়ম হচ্ছে যে আপিল এডমিশন হলে বেল পার্মানেন্ট হয়, আপনাদেরকে টিল ডিসপোজাল হয়। এসএ পরিবহনের মালিক জনাব সালাউদ্দিন সাহেবকে এই আপিল আদালত তার আপিল গ্রহণ করে 6 মাসের বেল দিয়েছিলেন, আর ডক্টর ইউনুসকে বেল দিয়েছেন তার 1 মাসের জন্য। এটা এত বড় অন্যায়, আইনের বরখেলাপ করা হয়েছে। এই বরখেলাপ
সম্পূর্ণভাবে ডক্টর ইউনূসকে টার্গেট করে। আগামী 23শে মে পর্যন্ত জামিন বর্ধিত করেছে এবং ওই দিন আপিল শুনানির জন্য দিন ধার্য করছেন। ওনার বর্তমানে লিগ্যাল স্ট্যাটাস সাজাপ্রাপ্ত একজন আসামি আপিলকারী হিসেবে আজকে সময় চেয়েছেন। কাজেই এখানে কাউকে হয়রানি অথবা টার্গেট করা সেটার তো কোনো প্রশ্নই আসে না। এর আগে 3 মার্চ হাজির হয়ে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সময় 16 এপ্রিল পর্যন্ত জামিনের মেয়াদ বাড়ানো হয়েছিল। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ভ্যাট প্রত্যাহারের মেয়াদ শেষ হওয়ার সুযোগে সয়াবিন তেলের দাম লিটারে 10 টাকা বাড়িয়ে 173 টাকা নির্ধারণ করেছে মিল মালিকরা। বাড়তি দামে মঙ্গলবার থেকে ভোজ্য তেল বিক্রির সিদ্ধান্ত জানিয়েছে ব্যবসায়ীরা। যদিও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম জানিয়েছেন তেলের দাম বাড়িয়ে আগের অবস্থায় নেওয়ার সুযোগ নেই। দর বাড়বে কিনা তা আমদানি মূল্য পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ইমরুল কায়েসের রিপোর্ট। ভ্যাট প্রত্যাহারের মেয়াদ শেষ হওয়ার পরদিনই ভোজ্য তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে মিল মালিকরা। 163 টাকায় বিক্রি হওয়া সয়াবিনের দাম 10 টাকা বাড়িয়ে নতুন দাম ঠিক করা হয়েছে 173 টাকায়। সেই হিসেবে 5 লিটারের দাম পড়বে 885 টাকা। একই হারে বাড়ানো হয়েছে পাম তেলের দাম। তেলের কাঁচামালে লিটারে 5 টাকা আমদানি শুল্ক অব্যাহতির সুযোগ প্রত্যাহার হলেও মিলাররা দাম বাড়িয়েছেন 10 টাকা, যা শুল্ক ছাড়ের দ্বিগুণ। অর্থাৎ এখন থেকে পুরনো দামে সয়াবিন কিনতে হবে ভোক্তাকে। বাণিজ্য প্রতিমন্ত্রী অবশ্য বলছেন, শুল্ক অব্যাহতির মেয়াদ শেষ হলেও তেলের দাম আগের দরে ফিরে যাওয়ার সুযোগ নেই। তাছাড়া দাম কতটা কমবে বাড়বে তা ট্যারিফ কমিশনের সুপারিশের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। 15 তারিখে আজকে শেষ হয়ে যাচ্ছে তেলের 5% ট্যারিফ কমানো, এটা আবার আগের কাছে ফিরে আসতেছে, তো স্বাভাবিকভাবে এটা বাড়বে। আমদানি মূল্যের উপরে নির্ধারণ করে প্রাইস ঠিক করে। তো আমাদের ট্যারিফ কমিশন কাজ করতেছে, কি দামে তারা র ম্যাটেরিয়াল আনতেছে তার সাথে যৌক্তিক প্রসেসিং ফি ধরে আমরা একটা দাম নির্ধারণ করে দিব। আগের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যাতে বেশি না বাড়ে সেজন্য এনআরবিকে যৌক্তিক শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হবে। নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা সেইটা এবং ফুড ইনফ্লেশনের সাথে বিশেষ করে আমদানি নির্ভর যে পণ্যগুলি আছে যেটা আমাদের দেশে উৎপাদিত না হয় সেগুলোর উপরে যদি আমরা যৌক্তিক ট্যাক্স ধার্য না করি, সেই ট্যাক্সের বার্ডেনটা, সেই ট্যাক্সের ভারটা কিন্তু একেবারে রিকশাওয়ালা থেকে সাধারণ মানুষকে বহন করতে হয়। সো আমরা একটা কম্প্রিহেন্সিভ প্রপোজাল আমাদের ট্যারিফ কমিশনের মাধ্যমে আপনার ডাটা দিয়ে আমরা তুলে ধরব। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ভোজ্য তেলের দামে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা বাণিজ্য প্রতিমন্ত্রীর। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। আইএমএফের দেয়া 10টি শর্তের মধ্যে 9টি পূরণ করেছে বাংলাদেশ। আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন সংস্থাটির প্রতিনিধি দল। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার জানিয়েছেন, রিজার্ভ সহায়তা ঋণের বাকি অর্থ ছাড় পেতে কোনো বাধা নেই। সোমবার ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক আইএমএফ এর বসন্তকালীন বৈঠকের প্রথম দিন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন গভর্নর। ওয়াশিংটন ডিসি থেকে আরও জানাচ্ছেন জিএম আহসান। কোভিড কিংবা উন্নত দেশগুলোর মধ্যে স্বার্থের দ্বন্দ্বে যে যুদ্ধ, তার কোনো কিছুতে নেই বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের দেশগুলো। কিন্তু তারপর করোনা রাশিয়া ইউক্রেন যুদ্ধের অজুহাতে গেল 2 বছরে বেড়েছে জিনিসপত্রের দাম। প্রত্যাশা করা হচ্ছে আসছে বছরগুলোতে চাঙ্গা হবে বিশ্ব অর্থনীতি, তবে সেক্ষেত্রে শঙ্কা তৈরি করেছে যুদ্ধ। অর্থনৈতিক সংকট কাটিয়ে সুদিনের স্বপ্ন যখন দেখছে বিশ্ব, তখন আবারও নতুন করে সৃষ্টি হওয়া সংঘাত চিন্তার বিষয়। শান্তি প্রতিষ্ঠায় সংঘাত বন্ধের বিকল্প নেই, কারণ শান্তি ও সংঘাত একসঙ্গে চলতে পারে না। বৈশ্বিক সংকটের চাপে বাংলাদেশ দ্বারস্থ হয়েছিল আইএমএফ এর। রিজার্ভ সহায়তা পেতে সংস্থাটি 10 দফা শর্ত জুড়ে দেয়। গভর্নর বলছেন, প্রায় সব শর্তই পূরণ করেছে বাংলাদেশ। আমাদের যতগুলো কন্ডিশন ছিল আমরা মোস্টলি মিট করেছি, বোধহয় একটা ছাড়া 10টার মধ্যে 9টাই মিট করেছি, একটা ছাড়া, সেটা হলো রিজার্ভ। সো রিজার্ভ আমরা এখন বিল্ড আপ করছি, এটা তারাও জানে যে আমরা কি অ্যাকশন নিয়েছি। সো আই ডোন্ট থিঙ্ক যে আমাদের যে কিস্তি ছাড় করা হবে সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। আর আমাদের তো এটা 26 সাল পর্যন্ত প্রোগ্রাম, ওরা একটা যখন শেষ হয়ে যায় তখন আরেকটা নিয়ে কাজ শুরু করবো। বাট সেই জিনিসটা শুরু হবে ঢাকায়, ওরা নেক্সট উইকে আসতেছে, তখন এর মধ্যে আর না। তিনি জানান, আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে আইএমএফ প্রতিনিধি দল। এখন আমরা মিটিং করলাম আইএমএফ এর সাথে। সো আইএমএফ এর সাথে আপনার জানেন আমরা একটা প্রোগ্রামে আছি,
সেটা নিয়ে কি অবস্থা, সেকেন্ড রিভিউতে তারা আসতেছে এবং ঢাকায় আপনারা তাদের সাথে কথা বলতে পারবেন। আর এখন আমি কথা বললাম মরিশাসের সেন্ট্রাল ব্যাংকিং গভর্নরের সাথে। আপনারা জানেন যে আমরা অফশোর ব্যাংকিং অপারেশন কাজ করছি। মরিশাস তো এখানে খুব ভালো করেছে। সো মরিশাসের সেন্ট্রাল ব্যাংকিং গভর্নর অ্যাগ্রিড যে তারা অফশোর ফাইন্যান্সিয়াল সার্ভিস কীভাবে আমরা ভালো করতে পারি, তারা আমাদেরকে তাদের যে এক্সপিরিয়েন্স দিয়ে হেল্প করতে রাজি হয়েছে। মরিশাস থেকে রেমিটেন্স পাঠাতে সহজ করতে আলাপ হয়েছে দেশটির গভর্নরের সাথেও বলে জানান আব্দুল রব তালুকদার। বিশ্ব অর্থনীতি একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি। প্রথমে কোভিড, তারপর রাশিয়ার যুদ্ধ, শান্তির সাথে যুক্ত হয়েছে ইরান এবং ইসরায়েল কিন্তু মধ্যপ্রাচ্য অস্থিরতা। এই বিষয়গুলো আগামী 20 এপ্রিল পর্যন্ত বিশ্ব প্রতিনিধিদের মধ্যে আলোচনায় থাকবে। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, আইএমএফ সদর দপ্তর, ওয়াশিংটন ডিসি। মত প্রকাশের স্বাধীনতা আর গণতন্ত্রের সূচকে বাংলাদেশের পিছিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সরবরাহ করা অপতথ্যকে দায়ী করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। মঙ্গলবার অনলাইন পোর্টাল অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে এ দাবি করেন তিনি। প্রতিমন্ত্রী জানান, সরকার মুক্ত গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে, সরকার কাউকে নিয়ন্ত্রণ করতে চায় না। তিনি জানান, অনিবন্ধিত অনলাইনের মাধ্যমে অপতথ্য বেশি ছড়াচ্ছে। এ বিবেচনায় অনিবন্ধিত পোর্টাল বন্ধ করা হবে। এক প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী জানান, অপশক্তি ঘাপটি মেরে বসে আছে, তাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে বৈরিতা থাকা উচিত নয়। আনন্দের মুহূর্ত যেন বিষাদে পরিণত না হয়, সেজন্য পহেলা বৈশাখের অনুষ্ঠানের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্রের সূচকে দেশের পিছিয়ে যাওয়ার বিষয়টি নিয়েও কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী। জলবায়ু পরিবর্তন বিষয়ে জাতীয় অভিযোজন পরিকল্পনায় জনস্বাস্থ্য ঝুঁকির বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবির হোসেন চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সুইডিশ দূতাবাসের জলবায়ু, স্বাস্থ্য ও পরিবেশ গ্রুপের চেয়ারম্যান ডাক্তার ড্যানিয়েল নোভাকের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। সাবির হোসেন চৌধুরী জানান, এতদিন জাতীয় অভিযোজন পরিকল্পনা ন্যাপে জনস্বাস্থ্যের 113টি এজেন্ডা থাকলেও তাতে জনস্বাস্থ্যের বিষয়টি ছিল না, অথচ পরিবেশের সঙ্গে জনস্বাস্থ্য ঝুঁকির সম্পর্ক রয়েছে। উপকূলীয় এলাকার লবণাক্ততা ও এর প্রভাবে নারীদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাবের সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। সেই চিন্তা থেকে ন্যাপে জনস্বাস্থ্য এজেন্ডা যুক্ত করা হবে বলে জানান সাবির হোসেন চৌধুরী। কয়েকদিনের তীব্র তাপদাহের পর রাজধানী ঢাকার আকাশ আঁধার করে বৈশাখের প্রথম বৃষ্টি স্বস্তি এনেছে রাজধানীবাসীর মনে। মঙ্গলবার বিকাল ৩টার পরপরই প্রচণ্ড বাতাস শুরু হয়, সেই সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি। ঢাকার আশপাশের এলাকায়ও দুপুরের পর থেকে বৃষ্টি হয়। ঢাকার নদীবন্দর ও আশপাশের এলাকায় ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, রাজশাহীতেও ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে দেশের অন্যান্য জায়গায় তীব্র গরম রয়ে গেছে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় 40.6 ডিগ্রি সেলসিয়াস। সেখানে আরও কয়েকদিন তাপদাহ অব্যাহত থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে জল উৎসব বা পানি ছিটানোর মধ্য দিয়ে শেষ হল মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব সাংগ্রাই বা নববর্ষ বরণ উৎসব। মঙ্গলবার রাঙ্গামাটি মারি স্টেডিয়াম মাঠে কেন্দ্রীয়ভাবে মারমা সংস্কৃতি সংস্থার আয়োজনে চলে দিনব্যাপী নানা কর্মসূচি। রাঙ্গামাটি সহ বিভিন্ন এলাকা থেকে মারমা সম্প্রদায় ও অন্যান্য সম্প্রদায়ের মানুষও সমবেত হয় জল উৎসবে। উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা। সাংগ্রাই জল উৎসবকে ঘিরে এলাকায় আনন্দের বন্যা বয়ে যায়। মারমারা পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে এই জল উৎসব করে থাকে। তরুণ তরুণীরা কয়েকটি দলে অংশ নেয় জলকেলিতে। একে অপরকে পানি ছিটিয়ে পুরাতন বছরের গ্লানি, দুঃখ, অপশক্তিকে দূর করে ধুয়ে মুছে দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় তারা। এদিকে বান্দরবানে বর্ণিল আয়োজনে ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব সাংগ্রাই। বান্দরবান রাজার মাঠে একে অপরকে মৈত্রী পানি বর্ষণ করে মারমা সম্প্রদায়। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। গণতন্ত্র ও সুশাসনের স্বাধীনতায় পিছিয়েছে বাংলাদেশ। মার্কিন প্রতিবেদনের তথ্য, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র কত ধাপ পিছিয়েছে প্রশ্ন ওবায়দুল কাদেরের। উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি, স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত, মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখাই আওয়ামী লীগের রাজনীতির একমাত্র ভিত্তি। শুল্ক অব্যাহতি প্রত্যাহারে সয়াবিন তেলের দাম লিটারে 10 টাকা বাড়ল, আগের দামে ফেরার সম্ভাবনা নাকচ বাণিজ্য প্রতিমন্ত্রীর।
এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।